2016 শুরুতেই এই অনুষ্ঠানে আমি ঘোষণা করেছিলাম যে যদিও বিধানসভা নির্বাচন রাজ্যে, তবু রাজনীতিবিদদের ছাড়া একজন মানুষই রাজনীতিবিদদের থেকেও হয়তো বেশি ব্যস্ত থাকবেন, তার নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বুম্বাদা, আবার তোমাকে ডাকতে হলো তার কারণ তোমার আরেকটা ছবি মুক্তির পথে। এই যে পরপর, মানে তুমি কতদিন ধরে, ধরো 2016 যতগুলো তোমার টোটাল রিলিজ, কতদিন ধরে সেগুলো শ্যুট করেছো? অনেক, মানে এরম তো নয় যে 16টা আমার খুব লাকি ইয়ার, আমি গুছিয়ে রাখি সবগুলো 16তেই আমার রিলিজ করাতে হবে। না, ইভেনচুয়ালি যেটা হয়েছে যে হ্যাঁ, পরপর অনেকগুলো খুব ইম্পর্টেন্ট ছবি এই বছর আমার রিলিজ করছে পরপর। ঘটনাচক্রে না প্ল্যান্ড? ঘটনাচক্র কিছুটা, আর কিছুটা তো প্ল্যানিং থাকেই আমার। অফকোর্স মানে আমি যেদিন শঙ্খচিল শুরু করেছিলাম, আমি জানতাম শঙ্খচিলটা কবে রিলিজ করব। তার মাঝখানে আমার প্রাক্তন শুরু করেছিলাম, যেদিন জানতাম প্রাক্তন কখন রিলিজ হবে। মোটামুটি ক্ষতটাও জানতাম, যেটা আমার 22শে জুলাই রিলিজ করছে। পুজোর সময় আমার জুলফিকার রিলিজ আছে সৃজিতের, সেটা রেডি। তার সঙ্গে মহানায়ক শুরু হয়ে গেছে, সেটাও জানতাম। হ্যাঁ, হয়তো আমার কাছে এখনও দুটো জিনিস অজানা আছে, মানে আমার দুটো হিন্দি ছবি প্রায় কমপ্লিট মানে ডাবিংও শেষ হয়ে গেছে। এই দুটো কবে রিলিজটা ঠিক আমি জানি না, কারণ এটা ন্যাশনাল রিলিজ হবে, তো ওটা আদারওয়াইজ বাকিটা সবই জানি, আগামী দিনে কি কাজ করব। তোমায় শুধু আমি মনে করিয়ে দেবো, 11ই সেপ্টেম্বর 2012 আমি তোমায় বলেছিলাম যে মানুষ তোমার অটোগ্রাফ, মনের মানুষ, 22শে শ্রাবণ দেখে নিয়েছে, আর বিক্রম সিংহে ফেরাটা তোমার পক্ষে মুশকিল হবে। আমি বলেছিলাম যে প্রসেনজিতের মৃত্যু হয়েছে, কিন্তু প্রসেনজিৎ জীবিত আছে, এবং প্রসেনজিৎ দীর্ঘজীবী হোক। দেখুন, মানুষ তোমায় মনের মানুষে দেখে নিয়েছেন, অটোগ্রাফে দেখে নিয়েছেন, 22শে শ্রাবণে দেখে নিয়েছেন, এখন আর তথাকথিত ওই কোট আনকোট নাচ গান মার দাঙ্গা কমার্শিয়াল ছবিতে মানুষ তোমায় নিচ্ছেন না। অর্থাৎ প্রসেনজিতের মৃত্যু ঘটেছে, প্রসেনজিৎ জীবিত আছেন। মেবি ইউর রাইটলি সেড, যে আমাকে একটা অন্য লেভেলটায় বসে যাওয়াতে আর মানুষ আমাকে ওখানটা দেখতে চাইছেন না। ইট ক্যান বি, এটা হতেই পারে, কারণ মনের মানুষ, অটোগ্রাফ, 22শে শ্রাবণ, অপরাজিতা। বুমাদা, এটা তো মানবে যে এই তথাকথিত কোট আনকোট প্রসেনজিৎ মার্কা ছবি, যেটা নিঃসন্দেহে তোমায় একটা মাস অ্যাপিল দিয়েছে, সেই বিক্রম সিংহের মতো মারদাঙ্গা বাণিজ্যিক ক্যারেক্টার, সম্পূর্ণ সেই জনারটা ছেড়ে তুমি এমন একটা জনারে ঢুকেছো, সেটা আরবান, সেটা যদিও অ্যাকসেপ্টেড টু অল, কিন্তু বহু মানুষ, সেটা সীমান্তের ওপারে বাংলাদেশের মানুষও রয়েছেন, তাদের অ্যাপিল করছে। হ্যাঁ, মানে আমি আমার কাছে দুটো জিনিস। আমি বলছি যে আমি কমার্শিয়াল সিনেমাকে রেসপেক্ট করি। আমি আজকে যাই, সেটা প্রসেনজিৎ হোক, যেটাই হই, সেটা কিন্তু আমার বেশিরভাগটাই আমার কমার্শিয়াল সিনেমাগুলোর থেকে পাওয়া। মানে আজও যদি আমি একটা খোলা মঞ্চে যাই, আমাকে কিন্তু অমর সঙ্গীটা গাইতেই হয়, ঠিক, ওটা আমার ট্যাগ। ঠিক, তো ওইটাকে তো আমি অস্বীকার করতে পারবো না। তবে আমার যেটা বারবার মনে হয়েছিল, আমি তোমাকে আগেও বলেছি এটা নিয়ে আলোচনা, যে আমি নিজে প্রসেনজিৎ মানুষটা সবসময় চেয়েছি যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিজেকে নিয়ে যেতে, এবং আরেকটা স্পেস আমার পরবর্তী যে জেনারেশন তাদেরকে ছেড়ে দেওয়া, কারণ সেটা তাদের কাজ। এইটা না একটা খুব আমার অনেক বছর, আমার মনে আছে বোধহয় যেই চ্যানেলটায় বসে আমরা আলোচনা করছি, তার একদম শুরুতে একটি জায়গায় এসেছিল। আসলে আমি বলতে চেয়েছিলাম যে আমি কমার্শিয়াল সিনেমাটা আস্তে আস্তে কমাবো, এইটাকে বোধহয় হেডলাইন করাতে। মানে একদিনে আমার কাছে কত হাজার ফোন এসেছিল যে আপনি কি সিনেমা করা ছেড়ে দিচ্ছেন? এখন সিনেমা করা ছেড়ে দিলে তো আমি বাঁচবো না। কিন্তু আমার কোথাও বারবার মনে হয়, আমি যেটা, মানুষ একটা জিনিস আমাকে দেখে অভ্যস্ত, সেই লিগাসিটা রেখে সেটাকে যদি আমি বন্ধ করতে পারি উইথ তাহলে সেটা থেকে যায়। মানে যে কারণে হয়তো এখনো আমার ওই পুরনো ছবিগুলো বা আমার পুরনো গান, সেই পপুলারিটি থেকে যাচ্ছে। আমি এই মুহূর্তে আমি নতুন ধারার ছবি এই মুহূর্তে একটা বিক্রম সিংহের অফার পেলে তুমি নেবে না? দেখো, আমি না মানে ঠিক বুঝতে পারি না, মানে আমার কাছে হচ্ছে যে বিক্রম সিংহ করাটা আমার কাছে অন্যায় নয় মনে হয় না, কিন্তু আমার কাছে যেটা বারবার মনে হয় যে আমার যেটা এখন অসুবিধার জায়গায় দাঁড়িয়ে গেছে, অনেস্টলি বলছি, আমি যদি একটা ছবিতে থাকি, সেই ছবিটার ব্যবসা ইয়ের বাইরেও দর্শক শঙ্খচিলের মতন ছবি দেখেন, তারপরে একটা প্রাক্তন দেখছেন, মানে দর্শকরা না আমার কাছ থেকে একটা বোধহয় অন্য কিছু, এমন একটা কিছু চায় যেটা অন্য রকম হবে। তুমি বলছো এই ভাঙাচোরাটাকে দর্শক অপেক্ষায় থাকেন, এবং এইটাই এখন আমার পক্ষে খুব স্বাভাবিক একটা জিনিস, মানে আমি যদি একটা হয়তো মেইনস্ট্রিম ছবি করব,
সেখানে আমাকে এমন একটা চরিত্র খুঁজে বার করতে হবে যেটা কিন্তু হয়তো বিক্রম সিংহ নয়, ঠিক, সেটাও খুব মানে একটা অন্যরকম চরিত্র। এই যে অন্যরকম চরিত্রের খোঁজ দ্রুত একবার দেখে নেব যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গত কয়েক বছরে ঠিক কিভাবে নিজেকে ভেঙে গড়ে ওই একটা অন্যরকম থেকে আরেকটা অন্যরকম চরিত্রের খোঁজে দৌড়ে গেছেন। দেখো, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বিবর্তনটা তার চোখের সামনে ঘটেছে, তিনি সেই বিবর্তনের অংশীদারও। দীর্ঘ সময়ে একটা বাঁকহীন পথে একাই টেনেছেন টালিগঞ্জ ইন্ডাস্ট্রিকে, তারপর পথ ভাগ হয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয় সত্তা ভাগ হয়েছে দুটো পথেই। কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি ক্ষতর দ্বৈত চরিত্রের মতো। সুযোগ, সাহস আর ক্ষমতা দশচক্রে ভগবানকে ভূত বা ভূতকে ভগবান করে তুলতে পারে। বাণিজ্যিক ছবির সরল অঙ্ক না কষেও সাফল্য পাওয়া যায়। এখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবির তালিকায় এমন অনেক উদাহরণ। 1996-এ ঋতুপর্ণ ঘোষের 19 এপ্রিল, 2001-এ উৎসব, 2003-এ চোখের বালি, 2006-এ দোসর, 2009-এ সব চরিত্র কাল্পনিক। চাকা ঘুরতে থাকে টালিগঞ্জের, ছবির স্বাদ বদলাতে থাকে, আর স্বাদ বদলের সঙ্গেই বদলাতে থাকেন প্রসেনজিৎ। ভেবে অন্ত নাহি দেখি কারবা খাঁচায় কে বা পাখি। গৌতম ঘোষের মনের মানুষের লালন ফকিরের চরিত্রের সঙ্গে মিশে যান তিনি। এরপর সৃজিত মুখোপাধ্যায়ের ছবি অটোগ্রাফে তাঁরই ছায়া অবলম্বনে তৈরি চরিত্রে ঢুকে পড়েন। আসো, এই মুহূর্তে কার কার স্ক্রিপ্ট জমা আছে রে? নৌকাডুবি, 22শে শ্রাবণ, অপরাজিতা তুমি, সাংহাই, হনুমান.com থেকে জাতিস্বরের অ্যান্টনি ফিরিঙ্গি আর কুশল হাজরার চরিত্র। এক একটা ছবি আর প্রতিটিতে নতুন করে আবিষ্কার করা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তার ভিন্ন স্বাদের ছবির দীর্ঘ তালিকায় 2016-র সংযোজন শঙ্খচিল, হিন্দি ছবি ট্রাফিক, প্রাক্তনে 14 বছর বাদে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে পর্দায় ফিরেই বক্স অফিসে বাজিমাত। কমলেশ্বর মুখোপাধ্যায়ের ক্ষতয়ে তাঁর চরিত্র আরও বেশি চ্যালেঞ্জিং। পরিবর্তিত বাংলা ছবির পরিবর্তিত দর্শকদের জন্যই এবার প্রসেনজিৎ আরও সাহসী। এবিপি আনন্দ। আমি যেটা লিখি সেটা লোকে করে। বুমাদা ক্ষত রিলিজ করবে এই মাসেরই 22 তারিখ। ক্ষত শব্দটার সঙ্গে প্রত্যেকটা মানুষ তার ব্যক্তি জীবনে অত্যন্ত পরিচিত। আমার মনে আছে একাধিক ইন্টারভিউতে তুমি বলেছো যে তোমার যে স্ট্রাগলিং ফেজটা সেখানে কত মানুষ ক্ষতর কারণ হয়েছেন এবং কার্যত তোমার কেরিয়ার, ব্যক্তি জীবন একাধিক ফেজে কতবার ক্ষতবিক্ষত হয়েছে। তো কোন ক্ষতটার এখনও তুমি মলম খুঁজে পাওনি? আসলে সময়ের জন্যে অপেক্ষা করতে হয়। অনেক রকম ক্ষত পেয়েছি, কিছু তো বাইরের ক্ষত হয় আর কিছু হয় ভেতরের। একদম। কিন্তু আমি না এমন একটি মানুষ, আমাকে যারা আঘাত করেছেন আমি সেই মানুষগুলোর সঙ্গে পরে যখন কথা বলেছি তখন হয়তো সেই আঘাতটাকে আমি ফিরিয়ে দিতে পারতাম, কিন্তু আমি ঠিক উল্টোটা করি। আমি সেই মানুষগুলোকে আরও বেশি রেসপেক্ট করার চেষ্টা করি, তাকে আরও বেশি সম্মান দেওয়ার চেষ্টা করি, তার যেটা প্রাপ্য তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করি, যাতে সেই মানুষটা বুঝতে পারেন যে এই মানুষটাকে আমি আঘাত করেছি বা তার একটা খুব সেন্সিটিভ জায়গায় আমি তাকে টাচ করেছিলাম এক সময়। কিন্তু আজকে হয়তো আমি সেই উল্টোটা করতে পারি, কিন্তু আমি করবো না। এটা বলতে পারো একটা আমার ভাবনা। কিন্তু রয়ে যাওয়া ক্ষততেও তো রক্তক্ষরণ হয়। নিশ্চয়ই, সেটা তো থাকে। এবং আমার কোথাও মনে হয় ক্ষতগুলো যেগুলো ভেতরে থাকে সেগুলোকে আমরা কিছু না কিছু রকম ভাবে সেগুলোকে একটু সারাবার চেষ্টা করি, কিন্তু ওটা কিন্তু থেকে যায় টিল এন্ড। মানে ওটা কিন্তু পুরোটা যেন বাইরের ক্ষতটাকে আমরা হয়তো প্লাস্টিক সার্জারি করেও মানে ইয়ে করে দিতে পারি, দাগটাও তুলে দিতে পারি, কিন্তু ভেতরের ক্ষতগুলো না থেকে যাবে। বাইরের ক্ষতটাকে আমরা হয়তো প্লাস্টিক সার্জারি করেও মানে ইয়ে করে দিতে পারি, দাগটাও তুলে দিতে পারি, কিন্তু ভেতরের ক্ষতগুলো না থেকে যাবে। এটা মানে হয়তো যেমন তোমার জীবনে এরকম ক্ষত, থেকে যাওয়া ক্ষত যেটা এখনো যন্ত্রণা দেয়, এখনো গোপনে রক্তক্ষরণ হয়। মানে আমার প্রচুর আছে, কারণ আমার জীবনটা মানে এত স্ট্রাগল, এত কিছুর মধ্যে দিয়ে গেছে। সেটা আমার ব্যক্তিগত জীবন, আমার ফ্যামিলি, আমার পারিবারিক, আমার কাজের জায়গায়, সব মিলিয়ে অনেক আছে। কিন্তু আমার কাছে বারবার মনে হয় যে
একটা ক্ষত আমার নিঃসন্দেহে যে দিনটার কথা আমার বারবার মনে হয় যে সেটা বলতে এখন আর খারাপ লাগে, তা সত্ত্বেও বলতে হয় যে যখন আমার বোনের বিয়ে দিয়েছিলাম তখন বোধহয় আমার বয়স ছিল খুবই কম, 15 বা 16 বছর। সেই সময় আমার বাবার অনুপস্থিতিটা আমার কাছে একটা বড় ক্ষত। হয়তো তার জন্য পৃথিবী চেঞ্জ হয়ে যায়নি, সবটাই এখন ঠিক, সবটাই এখন ভালো, এখন সবটাই আমরা, কিন্তু সেই মুহূর্তের যে আর সেই বয়সটা অদ্ভুত একটা বয়স, তো সেই ধরনের ক্ষত ওটা ভেতরে একটা ইন্টারনালি থেকেই যায়। সেরমভাবে হয়তো দেখতে গেলে আমার প্রথম বিবাহ সেটাও যখন ভেঙে গেছিলো, সেটাও আমার অদ্ভুত অল্প বয়স, তার পেছনে হয়তো বিশাল কোনো কারণও ছিল না, একটা বিশাল কোনো সমস্যা ছিল না, এবং খুব অল্প বয়সের একটা ভালোবাসা, যেটা ড্রিম করতাম স্বপ্নের মতন, সেটাও যখন কোনো কারণ না ছাড়া একটা হঠাৎ বিচ্ছেদ তৈরি হয়, সেটাও কিন্তু কোথাও না কোথাও এখন মানুষের জীবন, এখন মানে সেই প্রসেনজিৎ বা বুম্বা আজকের অনেক ম্যাচিওর, এখন অনেক কিছু হ্যান্ডেল করতে পারি, এখন অনেক কিছু বুঝতে পারি, এখন অনেক কিছু, কিন্তু সেই যে সেন্সিটিভ জায়গাগুলো, আবার এরকমও সময় এসছে যে আমার মাকে একজন খুব নামকরা পরিচালক, আমি নাম বলতে চাই না, বলেছিলেন যে আপনার ছেলেকে না খাকি প্যান্ট পরে নিয়ে আসবেন, কারণ ও আসলে কেন একটা বম্বের হিরো মনে হয়, ওকে ঠিক কলকাতার হিরো মানায় না, তো ওকে একটু খাকি প্যান্ট আর খাকি শার্ট পরে আনলে আমরা ওকে ভাবতে পারি বাংলা ছবির নায়ক হিসেবে। পরবর্তীকালে সেই পরিচালকের এগ্রিমেন্ট আমি চেঞ্জ করে কাজ করেছিলাম, এবং তাকে আমি পায়ে হাত দিয়ে প্রণাম আজও করি। কিন্তু সেই যে কথাটা মাকে বলেছিল, মা এসে বলেছিল তোকে জানিস তো বম্বের হিরোদের মতন লাগে, তোকে বাংলার হিরোদের মতন লাগে না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই যে এই যে ছোট ছোট আঘাতগুলো, সেটা কিন্তু কোনো জায়গায় আমার কাছে থেকেছে, কিন্তু আমাকে আমার কোথাও বারবার মনে হয় যে এই ক্ষতগুলো বোধহয় আমাকে আবার হয় না সেই ভেঙে চুপে রগড়ে অনেক কিছু করে আবার আমাকে তৈরি করেছে, কারণ আমি সেই প্রসেনজিৎ বাংলা সিনেমারই নায়ক হয়েছি, এবং ইভেনচুয়ালি সেই পরিচালক, শ্রদ্ধেয় পরিচালক, তার ছবিতে কাজ করেছি, এবং যথেষ্ট আমার টার্মসে আমি কাজ করেছি। এরকম প্রচুর, আমার মনে হয় আমাদের জীবনে প্রত্যেকেরই না এই ক্ষতগুলো থাকে, কিন্তু সেইগুলোকে জিয়ে রাখাটা আমার মনে হয় খুব। আরেকটা আমার মনে আছে, আমার বলেছিলে যে তোমার মা যখন বিশ্বজিৎ বাবুর স্ত্রী, তখন 30 জন গাড়ি স্টুডিওতে ঢুকতেন, 30 জন এসে কে দরজাটা গাড়ির খুলে দেবে। আমি দেখেছি ছোটবেলায় যখন মা গেছেন স্টুডিওতে, বা আমাদের কোনো একটা মা শুটিংয়ে গেছেন, তখন তিনি বিশ্বজিতের স্ত্রী, এবং একজন স্টারের স্ত্রী হতে গেলে তাকে যা যা খাতির করা, বসতে দেওয়া, গাড়ির দরজা খুলে দেওয়া, মানুষ এসে বৌদি কী চাই, চা খাবেন না, কফি খাবেন না, কোক খাবেন, এই সময়টা আমি দেখেছি। আবার আমি যখন স্ট্রাগল করছি, আমার মামার সঙ্গে গেছেন, তখন গাছের তলায় আমরা বসে থেকেছি, NT1 স্টুডিওর ওই খুপড়ি ঘরে বসে থেকেছি, কে ডিরেক্টর কখন ঢুকবেন, তখন মা আমাকে নিয়ে গেছেন তার সঙ্গে দেখা করাতে, সেটাও দেখেছি। বিশ্বাস করে আমি এই মহানায়কের যে কাজটা করছি আমাদের ইন্দ্রপুরী স্টুডিওতে, ইন্দ্রপুরী স্টুডিওর মানে একটা সময় তো বাড়িঘর ছিল, এখন তো স্টুডিওতে কম কাজ হয়, তা আমি এখনো ইন্দ্রপুরী স্টুডিওতে রোজ কাজ করছি, যখন যাই আমাকে এক্স্যাক্টলি কোন ঘরটা মনে আছে, কোন জায়গাটা মনে আছে, যেখানে মানে একটা সময় দেখেছি যে আমার মা যেতেন খুব স্বাভাবিকভাবেই, তখন বিশ্বজিৎ বাবুর মানে আমার বাবার স্ত্রী, বিশ্বজিৎ চ্যাটার্জির স্ত্রী, এরা অসম্ভব। তারপরে আমার হাত ধরে যখন মা স্ট্রাগলে যেত, তখন তো বলেছিলে যে ওই গাছটা, মানে প্যাক আপ হওয়ার পরে, মানে ওই একদম ওই উঠোনটা একই রকম আছে, মানে প্যাক আপ হওয়ার পরে ইভেন আমার জামা কাপড় বা অন্যান্য জিনিসটা, গাড়ি তো দূরের কথা, আমি আমার মা ওখান থেকে হেঁটে পেট্রোল পাম্প অব্দি এসে ট্যাক্সি ধরে, তাহলে সেটা বড় কথা না, কিন্তু আমি বলছি যে এই জিনিসটা চোখের সামনে দেখেছিলাম, এবং আমার কোথাও একটা মনে হয়েছিল যে মা থাকতে থাকতেই মাকে ওই জায়গাটা ফিরিয়ে দিতে হবে, যে কারণে মা যেদিন চলে যান, এটা কিন্তু মার ক্রেডিট, আমার ক্রেডিট না, যে স্টার হিসেবে নয়, মাকে এত সবাই ভালোবাসতেন, মানে আমার যারা কলিগস থেকে শুরু করে টেকনিশিয়ানস, ডিরেক্টর, মনে হয়েছিল ইন্ডাস্ট্রি বোধহয় সেদিন ছুটি, তারা সবাই মার দেহের সঙ্গে গেছিলো, এভরিবডি ওয়াজ উইথ। তো আমার কথা মনে হয় যে এই জিনিসগুলো, এই ক্ষতগুলো থেকেই যাবে, এই জায়গাগুলো থেকেই যায়। তুমি খানিকক্ষণ আগে ক্ষত হ্যান্ডলিং, যন্ত্রণা হ্যান্ডলিং এর কথা বলছিলে, তোমার রাগটাকে তুমি হ্যান্ডেল করতে পারছো? যেটা কয়েক দশক আগেও লোকে বলতো বাপরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভীষণ রাগী, রাগ হলে আর সামলানো যায় না বোম্বাদাকে। আমি এই কথাটা মানে ঠিক দুদিন আগে এটা নিয়ে কথা হচ্ছিল, একজনকে বলা হচ্ছিল যে আপনি আমাকে জিজ্ঞেস করছিল, আমি বললাম যে মানে আমি বুঝতে পারি না আমার কি এখনো চেঞ্জ হওয়া দরকার, তবে রাগটা
তবে এখন কি হয়, হ্যাঁ মানে আমার রাগ নিয়ে অনেক গল্প আছে আমি জানি, আমার রাগ নিয়ে, কিন্তু লাস্ট 8-10 ইয়ার্স আমি একটা দিন আমার মনে আছে আমি স্টুডিওতে রেগে গেছিলাম কোনো একটা কারণে, খুব রেগে গেছিলাম, কিন্তু আমি পরবর্তীকালে শুনেছিলাম বা বুঝেছিলাম, শুনেইছিলাম যে আমি যেখানে শুটিং করছি ওখানে নয়, যতগুলো স্টুডিও আছে সেখানে আমার রাগটা রিফ্লেক্ট করছে, এবং সেটা খুব পজিটিভ ওয়েতে নয়, মানে সেটা মানুষ আমাকে ভালোবেসে হোক, আমাকে রেসপেক্ট করে হোক বা না ভালোবেসে হোক, কিন্তু আমার রাগটা না মানুষকে রিফ্লেক্ট করছে, কোথাও একটা নাড়া দিচ্ছে। আমি সেদিন থেকে একটু 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 করে নিজেকে কন্ট্রোল করলাম। এখনকার যে জেনারেশনের সঙ্গে কাজ করি তারা আবার রাগের কথা বলে বুম্বাদা রাগ আমরা দেখি না, কিন্তু হয়, রাগটা হয়। এখন যেটা হয়, যে রাগটা হয় না সেটা নিজেকে এফেক্ট করে, মানে আমি এখন সেইটা পারি করতে, মানে রাগটাকে আর নিজের মধ্যে রাখতে পারো, নিজের রাগটাকে নিজের মধ্যে রেখে ডাইভার্ট করে দিই, রাগটাকে ডাইভার্ট করে দিই। আমি ক্ষতর কথায় আসি। ধ্রুব লাহিড়ী বনাম নির্বেদ লাহিড়ী, প্রায় ডক্টর জ্যাকেল আর মিস্টার হাইডের মতো। এইবার ক্ষতয় যে ক্যারেক্টারটা তুমি করছো, একজন লেখকের ক্যারেক্টার, আমি দ্রুত একবার দেখাতে চাইবো যে লেখকের চরিত্র নানা বাংলা এবং হিন্দি ফিল্মে কিভাবে ফিরে ফিরে এসেছে। আমি যেটা লিখি সেটা লোকে করে। নির্বেদ লাহিড়ী, তিনি যা লেখেন লোকে তাই করে। তার কলমে কোনো রাগ ঢাক নেই, তিনি অকপট, তিনি উদ্ধত। কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি ক্ষততে একই সঙ্গে নির্বেদ লাহিড়ী এবং ধ্রুব লাহিড়ীর চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেলুলয়েডে লেখকের চরিত্রকে ঘিরে কাহিনীর ডানা পাকানোর বৃত্তান্ত বহু ছবিতে দেখা গিয়েছে। অপুর সংসারে অপু লেখক হতে চায়। সত্যজিৎ রায়ের চোখ দিয়েই ধরা পড়ে কালি কলমের সঙ্গে অপুর সখ্যতা। রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক জটায়ু অর্থাৎ লালমোহন গাঙ্গুলির কথাও বলতেই হয়। ফেলুদার গল্পেই হোক বা ছবিতে, কল্পনা শক্তির যে উদাহরণ জটায়ু রেখেছেন তা বাঙালি ভুলবে না কোনোদিন। ব্যোমকেশ বক্সির কাহিনী তো অজিতের বয়ানেই পৌঁছয় পাঠকের কাছে, ছবির দর্শকদের কাছেও। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছায়াই যেন দেখা যায় লেখক অজিতের চরিত্রে। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 22শে শ্রাবণে গৌতম ঘোষ অভিনীত চরিত্র নিবারণ চক্রবর্তী হাংরি জেনারেশনের একজন ব্যর্থ কবি, যার লেখা প্রকাশিত হয় না। রাতের কলকাতার রাস্তায় ঘুরতে ঘুরতে তিনি তার কবিতা আওড়ান। হিন্দি ছবির মধ্যে পিয়াসায় গুরুদত্ত নিজে অভিনয় করেছেন একজন অসফল কবি বিজয়ের চরিত্রে। সিলসিলায় অমিতাভ বচ্চনের চরিত্রটি উঠতি লেখকের। লরেন্স ডিসুজার ছবি সাজানে সঞ্জয় দত্তকেও দেখা যায় একজন কবির চরিত্রে, যিনি লুকিয়ে রাখেন তার প্রতিভা। ওয়েক আপ সিডে কঙ্কনা সেন শর্মার চরিত্রটিও একজন লেখকের। জিন্দেগি না মিলেগি দোবারা ছবিতে ফরহান আখতারের চরিত্র ইমরান কুরেশিকে প্রথমে জিঙ্গল রাইটার হিসেবে চিনলেও পরে তার কলমের প্রতিভা আবিষ্কার করেন তার বন্ধুরা। সদ্যপ্রয়াত চলচ্চিত্রকার আব্বাস কিয়ারোস্তমির ছবি সার্টিফাইড কপি, মিকেলেঞ্জেলো আন্তোনিওনির ছবি লা নতে, আন্দ্রেই তার্কোভস্কির ছবি নস্টালজিয়াতেও কেন্দ্রীয় চরিত্র একজন লেখকেরই। কলমচারিতার ক্ষমতায় এভাবেই বহু ছবিতে এসেছে লেখকের চরিত্র, আর সেই তালিকাতেই নবতম সংযোজন ক্ষতর নির্বেদ লাহিড়ী চরিত্রটি। এবিপি আনন্দ। বুম্বাদা, এই ক্ষত ছবিটার কমলেশ্বর তো এখন এই মুহূর্তে অ্যামাজনে, তো এর তো প্রচারের দায়িত্ব তুমি নিজের ঘাড়ে নিয়ে নিয়েছো। হ্যাঁ, আমার পরিচালক এখন নেই, তিনি অ্যামাজনে শুটিং করছেন চাঁদের পাহাড় পার্ট 2, কিন্তু কমলেশ্বর অসম্ভব ভালো মানুষ এবং খুব ভালো একজন পরিচালক, এবং আমাকে রোজই SMS করেন, খুবই মিস করছে, আমরা ওকে খুব মিস করছি। এত কমলেশ্বরের ইনফ্যাক্ট এই স্ক্রিপ্টটা মানে যখন ক্ষত আসে, মানে ওর কেরিয়ারের প্রথম আমার সঙ্গে ওর আলাপ এই স্ক্রিপ্টটার, মানে ও প্রথম আমার সঙ্গে কমলেশ্বর মুখার্জির আলাপ। তারপর তখন ও মোটামুটি নিজের ডাক্তারি ছেড়ে এসে ফিল্ম মেকিং এবং ফিল্ম মেকার হবে বলে চলে এসছে, এবং আমি শুনে বলেছিলাম এটা আমি করবই, এই ছবিটা হওয়া দরকার, কিন্তু একটু সময় নাও। এবং এই কথাটাও শুনেছিল। আমার তখন মনে হয়েছিল, এটা প্রায় 8-9 বছর আগের কথা, আমার কথা মনে হয়েছিল যে আমাদের দর্শক আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে, কিন্তু তখনও হয়নি। তারপরে আমার মনে হলো যে আরেকটা দিন আমরা যখন আলোচনায় বসলাম, এইবারে বোধহয় কমল আমরা এই ছবিটা করতে পারি, কারণ এখন দর্শক কিন্তু প্রস্তুত এরকম ধরনের বোল্ড ছবি বা অন্য ধারার ছবিকে গ্রহণ করার জন্য এখন প্রস্তুত হয়ে গেছে।
এখান মমতা, থেকে এই ক্ষত এই যে শুরু। দুটো চরিত্র, এই নির্বেদ লাহিড়ী বনাম ধ্রুব লাহিড়ী, একই মানুষ, এটাও তো একটা টানাপোড়েন। তো নিশ্চয়ই সেই টানাপোড়েনটা তো মানে একটা মানুষ আর একটা মানুষকে শেষ করতে চায়, ঠিক। আর একটা মানুষ আসলে আমাদের প্রত্যেকের মধ্যে তো দুটো করে সত্তা হ্যাঁ, আছে। হ্যাঁ। আমরা একটা সত্তাকে দেখাই আর হ্যাঁ। একটা সত্তাকে না মানে লুকিয়ে রাখি নিজেদের মধ্যে। তোমার লুকোনো সত্তাটা কিরকম? খুব খারাপ মানুষ, খুব খারাপ মানুষ, সারা জীবন কোনো হিরোকে দাঁড়াতে দেয়নি, যত রকম পলিটিক্স করার, পলিটিক্সে না গিয়েও পলিটিক্স করেছি যাতে কোনো হিরো না দাঁড়াতে পারে। কিন্তু আমার মনে হয় এরকমই একটা চেহারা আছে, কিন্তু হয়তো নায়িকাদের ব্যাপারে ওটা বলো। নায়িকাদের সঙ্গে তো আমার কত লিস্ট ফেলে দিতে হবে, এটা বিশাল লম্বা লিস্ট, আমার স্ত্রীর থেকে শুরু করে নায়িকাদের সঙ্গে শুরু করে, মানে যা যা একটা মানুষের মধ্যে খারাপ জিনিস থাকতে পারে সবটাই আমার মধ্যে আছে। এবার তোমরা বিবেচনা করবে যে আমি লোকটা খারাপ কি খারাপ নই, ভালো কি ভালো নই, এবং আমার দর্শকরা বিবেচনা করবে। তো এনিওয়েজ, কিন্তু আমার কোথাও মনে হয় যে এই যে দুটো সত্তা থাকে, এবং নির্বেদ লাহিড়ী এবং ধ্রুব লাহিড়ীর মধ্যে যে একটা পার্থক্য, যে কারণে একটা সংলাপ আছে যে আমি যতদিন ধ্রুব লাহিড়ী ছিলাম ততদিনই বোধহয় ভালো ছিলাম। এটা বোধহয় আমাদের সবার মধ্যেই আছে, যারা একটা হাইটে চলে যায়, একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যায়, তার একটা নিজের একটা স্পেস তৈরি হয়। একটা স্পেস হয় বাইরের লোকদের জন্য, সবার জন্য, আর একটা স্পেস নিজের জন্য। এইখানে একটা দ্বন্দ্ব তৈরি হয়। তবে একটা ঠিক যে নির্বেদ লাহিড়ী কিন্তু একটা মানুষ, যে মানুষটা সুমন আমি বলছি যে আমরা সবাই আমরা অনেক কিছু করতে চাই লাইফে, আমার কিছু ইচ্ছে হয়, কিন্তু আমরা করতে পারি না বিকজ অফ আওয়ার সিস্টেম, আমাদের সার্কামস্টেন্স, আমাদের সোসাইটি, আমাদের কে কি বলবে, এটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। আচ্ছা, কে কি মনে করবে? নির্বেদ লাহিড়ী না, মানুষটা এইগুলো কেয়ার করে না, ও সিস্টেম ভাঙতে চায়, যে কারণে বলে একটা জায়গায় আমার সংলাপ আছে যে আমি আজকে যেটা লিখি লোকে সেটা কালকে করে। সো এরকম একটা চরিত্র করা তুমি বুঝতে পারছো, মানে এটা বোল্ড কথাটাও বোধহয় একটু কম বলা হবে, এবং সেটা তার ব্যক্তিগত জীবন, তার কাজের জায়গা, তার সম্পর্কের জায়গা, সব কিছুটা মিলিয়ে নির্বেদ লাহিড়ীর এই জায়গাটা তৈরি হয়, এবং তার কলমে যেটা বেরোয় সেটাকে সে এক্সপিরিয়েন্সও করতে চায়, মানে এই কলম এবং তার নিজের ব্যক্তিগত জীবন শুধুমাত্র কল্পনার জগতে নয়, একেবারে টেনে এটার মধ্যে বাস্তবে একটা না কোথাও, এবং এটার মধ্যে একটা কোথাও সংযোগ আছে, এরকম একটা দুঃসাহসিক চরিত্রই বলবো নির্বেদ লাহিড়ী। হয়তো এরকম দেখা মানুষ আমাদের চারিপাশে অনেক যে আছে তা নয়, কিন্তু আমি নাম বলতে চাই না, কিন্তু আমাদের নির্বেদ লাহিড়ীকে দেখলে বোঝা যাবে এরকম কিছু মানুষকে কিন্তু আমরা জানি, যারা হয়তো জীবনে তাদের ওই সিস্টেমগুলোকে জাস্ট সিস্টেমের মধ্যে না রেখে ভাঙতে চাইছে, তাকে ভাঙতে চাইছে, এরকম কিছু মানুষকে কিন্তু আমরা জানি। আমার কাছে নির্বেদ লাহিড়ী ইজ ওয়ান অফ মাই ভেরি ফেভারিট এবং ইন্টারেস্টিং ক্যারেক্টার, এবং আমি ইনফ্যাক্ট যখন চরিত্র করি তো খুঁজে বেড়াই, আমি খুব একটা সচরাচর খুঁজে পাইনি নির্বেদ লাহিড়ীকে। তো এই যে টানাপোড়েনের বিষয়টা, এটা তো তারকা প্রসেনজিৎ, অভিনেতা প্রসেনজিৎ, এই মুহূর্তে প্রচারে ব্যস্ত প্রসেনজিৎ, আমেরিকা ফেরত প্রসেনজিৎ, এই মুহূর্তে বঙ্গ সম্মেলন থেকে তুমি ফিরলে জেটল্যাগ ছাড়া, এর সঙ্গে বাবা প্রসেনজিৎ, মিশুকের বাবা প্রসেনজিৎ, তার টানাপোড়েন নেই? মানে এই সময় থেকেই তো ভাগ দিতে হচ্ছে ওকে। অসম্ভব আছে, মানে আমি যে কারণে খুব স্পষ্টভাবে বলি যে আমি হয়তো অনেক মানে স্টার কিনে আমি জানি না, বাট আমি আমার অভিনয়ের জায়গায়, আমার কাজের জায়গায়, এই নিষ্ঠার জায়গাগুলোতে আমার কোনো কম্প্রোমাইজ নেই, যে কারণে হয়তো আমি আমার জায়গাটাকে এখনো অবধি আগলে রাখতে পেরেছি। কিন্তু তুমি যদি আমাকে পরিষ্কার জিজ্ঞেস করো, এটা আমি খুব ওপেনলি বলি যে একজন বাবা হিসেবে মানে আমি জাস্টিফাই করতে পারবো না, আমি পারবোই না। হ্যাঁ, আমি বাবা হিসেবে খারাপ বলছি না, আমি বাবা হিসেবে খারাপ নই বলে কিন্তু আমি এটা রিয়েলাইজ বললাম, এটা রিয়েলাইজ করছো খারাপ নও বলে, এবং আমি খারাপ হলে তো বুঝতেই পারতে না। আমি হয়তো অনেক কিছু পারি না, আবার আমি অনেক কিছু পারি যেটা হয়তো খুব স্বাভাবিক নয়। মানে যেটা তোমাকে বললাম যে আমি আমাকে মানে পৃথিবী উল্টে গেলে আমার ছেলেকে হোস্টেলে ছাড়তে যেতে হবে, ওটা আমার দায়িত্ব, ওর ব্যাগটা আমাকে গোছাতেই হবে, সেটা কিন্তু পৃথিবীকে আমায় জানাতে হবে এরকম কোনো মানে নেই, এটা আমি বিলিভ করি না। কিন্তু হ্যাঁ, আবার এটাও ঠিক যে আমার এমনই একটা শুটিংয়ের মানে প্রেশার, যখন ওরা বেড়াতে গেল তখন হয়তো আমি ওদের সঙ্গে থাকতে পারলাম না, কিন্তু তার জন্যে কি আমার বাবার জায়গাটা কোনো কারণে কমে গেল? মানে এইটা আমার কোয়ালিটি টাইম গিভিং আমার মনে হয় না। এবং আমার কথা মনে হয় আজকের বাচ্চারা এতটাই সেন্সিটিভ, মানে
আগে আমার মনে আছে একটা সময়, একটা পুজোর সময়, অনেক দিন আগে, তখন আমার ছেলে আরো ছোট ছিল, অনেকটাই ছোট, ওকে নিয়ে আমি হঠাৎ হয় না যে চল এবার পুজোর সময় আমি বাজার একদম। করতে যাব, ওকে নিয়ে বাজার করতে গেছিলাম, একটা তাও ফাঁকা ফাঁকা একটা দোকানে ঢুকেছিলাম, কিছুক্ষণ পর বাইরে ভিড় হয়ে গেছে, ও এসে আমাকে তখন বলছে বাবা বাইরে ভিড়, চলো। এখন কোথাও যেতে গেলে ও বলে দে বাবা এখানটা ভিড় হবে, তুমি লাস্ট মোমেন্টে ঢুকো, হ্যাঁ, আর আমরা আগে চলে যাই। সো এখনকার বাচ্চারা না, দে আন্ডারস্ট্যান্ড দি প্রবলেম। মানে আমার যদি আজকে টাইট শিডিউল চলে বা আমার শুটিং এর একটা কোনো থাকে, ওরা বোঝে, কিন্তু সেই দিকটা আমি বলতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে আই এম ভেরি লাকি যে আমার স্ত্রী বা আমার সন্তানেরা এই জায়গাটা আমার বোঝে, এবং এটাও বোঝে যে এই লোকটার লাইফের প্রায়োরিটিটা হচ্ছে সিনেমা। একদম। মানে এটা বোঝে, মানে, এবং এটা আমি যদি অন্য কথা বলি এটা আমি তাহলে বলবো আমি মিথ্যে কথা বলছি, এটা আমার আছে, আমার কিছু করার নেই, আমি পাল্টাতে পারবো না। রুম্বাদা, থ্যাংক ইউ। এই সিনেমার জগৎটা নিয়ে তুমি খুব ভালো থেকো, এবং ক্ষতকে বিশেষ করে আমাদের সবার তরফ থেকে শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নিবেদন করছে ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে দেশ গড়ে। পাওয়ার্ড বাই অরিশ শেয়ার প্লাস প্রিমিয়াম, মজবুত চুল তাই মজবুত কনফিডেন্স। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার, শালিমার শেফ গুঁড়ো মশলা, জীবনের আসল স্বাদ। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। GIS গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভস, ছাত্র থেকে সফল প্রফেশনাল।